নমস্কার বন্ধুরা, আমি চৈতালি চক্রবর্তী আবারও তোমাদের সামনে হাজির হয়েছি নতুন একটি গল্প নিয়ে। তোমরা কেউ যদি জয়েন করে থাকো আমাকে একটু কাইন্ডলি জানিও যে আমার গলা ঠিক মতন তোমরা শুনতে পাচ্ছ কিনা। আমার কাছে এখনো কোনো কমেন্টই আসেনি। আমাকে যদি একটু বলো যে আমাকে পরিষ্কার দেখতে পাচ্ছ কিনা এবং আমার কণ্ঠস্বর শোনা যাচ্ছে কিনা। আমার কর্তামশাই বলে দিয়েছেন সব পরিষ্কার। বেশ কিছুদিন বাদে আমি তোমাদের সামনে আবারও হাজির হয়েছি আরো একটি নতুন গল্প নিয়ে। শুভ সন্ধ্যা সংযুক্তা। কয়েকজন বন্ধু এসে গেলে আমি আমার গল্প পাঠ শুরু করছি। শুভ সন্ধ্যা সোনালি। পরিষ্কার দেখতে পাচ্ছ এবং শুনতেও পাচ্ছ। সুদীপ্তা, শুভ সন্ধ্যা, সংযুক্তা বলছো এসে গেছি। আমার অনেক শ্রোতা বন্ধু এসে গেছো। আমি গল্প পাঠ শুরু করে দিচ্ছি। আজকের গল্পের নাম বন্ধুত্বের খাতিরে। লিখেছেন সোমশুভ্র চক্রবর্তী। আজকের গল্প বন্ধুত্বের খাতিরে। ডিসেম্বরের মাঝামাঝি শীত কামড় বসালো, তবে নিরবচ্ছিন্ন চলবে এমনটা ভাবার কোনো মানে নেই। কলকাতায় আসি যাই করতে করতে শীত আসে। অল্প আয়ু, তাই কদরও বেশি। যার যা মনোবাসনা এই সময় সব পূর্ণ করে নেওয়ার হিড়িক পড়ে যায়। চুটিয়ে বেরু বেরু সাজুগুজু আর গুচ্ছ গুচ্ছ পিকনিক, ক্রিসমাসের কেক, নতুন বছরের পার্টি। চারদিকে একটা খুশি খুশি ঝলমলে ভাব। অলরেডি বেশ কয়েকটা পিকনিকের অফার এসে গেছে নয়নদ্বীপের কাছে। অবশ্যই কোনোটাই ফাইনাল করেনি এখনো। আসলে চ্যানেলটা নিয়ে ভীষণ সিরিয়াসলি ভাবছে ও। উচ্চ মাধ্যমিকের পর খেলার ছলেই শুরু হয়েছিল সব। ব্যাপারটা যে মোটামুটি দাঁড়িয়ে যাবে তা ভাবেনি ওরা কেউই। ওরা মানে নয়নদ্বীপ আর অর্ঘ্য, দুই বুজুম ফ্রেন্ড। ছোটবেলা থেকে এক স্কুল, এক পাড়া? না, একেবারেই তা নয়। দুজন থাকে শহরের দূর প্রান্তে। একজন যাদবপুর 8B বাস স্ট্যান্ডের কাছে সেন্ট্রাল পার্কে, আরেকজনের বাড়ি দমদম নাগের বাজারের কাছে সাতগাছি মোড়ের দিকে। পরিচয় এই বছর দুয়েকের। সোশ্যাল মিডিয়ায়, ফেসবুক গ্রুপে, একাধিক গ্রুপের মেম্বার ওরা। কমন ইন্টারেস্ট ভূত, অলৌকিক। ফ্রেন্ড রিকোয়েস্ট, মেসেঞ্জারে কথা, হোয়াটসঅ্যাপ নম্বর বিনিময়, চ্যাটবক্স ভরা ভুতুড়ে লিঙ্ক। তুমুল বন্ধুত্ব অল্প দিনে। বয়সটাও এক। অতএব গাঢ় বন্ধুত্ব গড়ে উঠতে সময় লাগেনি মোটে। 6 মাসের মধ্যেই বেস্ট ফ্রেন্ডস, #BFF। আজকাল তো ফেসবুক ইনস্টায় ভূত, পেতনি, দৈত্যি দানার দারুণ বাজার। গাদাগুচ্ছের গ্রুপ, এত চ্যানেল। মোবাইল খুললেই হাড়হিম করা ভিডিও, রিলস। এইসব অন্তর্জালের অদ্ভুতের জালে জড়িয়ে পড়া দুই বন্ধু স্থির করে নিজস্ব গ্রুপ খুলবে। ভাবনাটা প্রথম আসে নয়নের মাথায়। সে বলে, এই অর্ঘ্য, চল না নিজেদের একটা চ্যানেল নামাই, টানতে পারবি। আমাদের এতদিনে যা স্টক হয়েছে তাতে আরামসে 1 ডজন এপিসোড হয়ে যাবে ভাই। তারপর নেটে গুচ্ছ গুচ্ছ ভূতের চ্যানেল, তার মধ্যে স্ট্যান্ড আউট করা
ইজ নট ইজি রে। তুই কেমন একটা জেঠু মার্কা কথা বলছিস ভাই। আরে ঠিক ম্যানেজ হয়ে যাবে। আর দেখ না, না চলে বন্ধ করে দিতে কতক্ষণ। বেশ, তবে একটা ব্লু প্রিন্ট বানাতে হবে, বুঝলি? মানে হাউ টু গো অ্যাবাউট ইট। আর সব তলায় তলায় সারতে হবে, বুঝলি? বাবা জানতে পারলে হেব্বি বাবাল হবে বাড়িতে। একদম। দেখ, পড়াশুনো নিয়ে বেশি দূর এগোনো যাবে না, বুঝে গেছি, বুঝলি? আর চাকরির যা বাজার, এর থেকে কপাল ঠুকে ইনফ্লুয়েন্সার হতে পারলে লাইফ সেট। গাছে কাঁঠাল গোপে তেল, মাটিতে নেমে আয় বস। তবে চল একদিন বসি। এইভাবেই জন্ম নিল ভূতের আমি ভূতের তুমি এফবি গ্রুপ, ইনস্টা হ্যান্ডেল, ইউটিউব চ্যানেল। কিছুদিন ধিমে চলার পর হঠাৎ চ্যানেল স্পিড তুলল। 1.5 বছরে 3K সাবস্ক্রাইবার। একটা ছোটখাটো পেমেন্টও ঢুকেছে ইতিমধ্যে ব্যাংকে। আল্লাদে 8খানা 2 বন্ধু একটা ক্যাফেতে বসে সেলিব্রেট করে ফেলল তাদের প্রথম সাকসেস। আরো খাটতে হবে ভাই, মনে হয় দাঁড়িয়ে যাবে ব্যাপারটা। নয়নের গলায় এক্সাইটমেন্ট স্পষ্ট। সে তো হবেই। আসলে এমন কত শত চ্যানেল রোজ গজায়, রোজ বন্ধ হয়। টিকে থাকাটাই আসল। অ্যান্ড ইট ইজ নট ইজি। এই নট ইজি কথাটা তোর একটা বদ অভ্যেস হয়ে দাঁড়িয়েছে, বুঝলি? তুই কখনো কখনো মা বাপের মতন সাউন্ড করিস। দেখ বস, সব আটঘাট বেঁধে চলাটা ভালো নয় কি? তুই হুজুকে বড্ড। ওই হুজুকের জন্যই তো এতটা হলো, সেটা বল। নয়ন বরাবরই হুজুকে, সব বিষয়ে একটু বেশি উৎসাহ। তুলনায় অর্ঘ্য কিছুটা হিসেবি, বিবেচনা করে পথ চলে। একটু মেপে পা ফেলে, সব দিক বিচার না করে বড় একটা এগোয়। এই যে এত কিছু কর্মকাণ্ড, তার বিশেষ হিসেব কিন্তু পরিবার রাখে না। কতকটা নতুন যুগের প্রতি নিরুৎসাহ, কতকটা পরিবারের মধ্যে পারস্পরিক যোগাযোগের অভাব। সবাই নিজের নিজের কাজ নিয়ে বড্ড ব্যস্ত। পাশের ঘরের খবরটুকু রাখে না পর্যন্ত। অন্তর্জালের যুগটাই এমন। এখানে প্রেম, ভালোবাসার বন্ধুত্ব জমে ওঠে, ভেসেও যায় সবার অলক্ষ্যে। নেট দুনিয়ায় অজ্ঞ বাবা মা পিছিয়ে থাকেন বেশ কয়েক ধাপ। যতটুকু জানানো হলো তা নিয়েই সন্তুষ্ট থাকেন। 2 বন্ধুর পরিবারের সেই একই দশা। ভূতের আমি ভূতের তুমি, খবর জানেন না কেউই তেমন। দিন যায়, মাস গড়ায়। 150তম পর্বের প্রস্তুতিতে লেগে পড়ে 2 বন্ধু। সেঞ্চুরি এপিসোডে তন্ত্র সাধক শ্রী ভার্গবকে নিয়ে এসে তাক লাগিয়ে দিয়েছিল সকলকে। এক লাফে ভিউ আর সাবস্ক্রাইবার ফুলে ফেপে ওঠে, যাকে বলে গ্র্যান্ড সাকসেস। এবার আরো একটা চমক নিয়ে আসতে হবে চ্যানেলের পর্দায়। দর্শকদের এক্সপেকটেশন বেড়ে গেছে যে। লেট থিংস অ্যাবাউট দিস ভূতের বাড়ি থেকে সরাসরি লাইভ। কি বলিস? ভুরু নাচিয়ে মুচকি হাসে নয়ন। আইডিয়াটা গ্র্যান্ড অ্যান্ড ডেঞ্জারাস। তবে এমন বাড়ি পাবি কোথায়? বিশ্বময় এত এত হানাবাড়ি ছড়িয়ে রয়েছে, আমরা একটা পাবো না? দেখ, যেগুলো বাকি ইউটিউবাররা কভার করে ফেলেছে সেসব দেখিয়ে তো লাভ নেই। আনকোড়া বাড়ি চাই, অবশ্যই আনএক্সপ্লয়েড হন্টেড হাউস। এক্স্যাক্টলি। তার হদিস দেবে কে শুনি? ভাব ভাব ভাই ভাব। আইডিয়াটা এক্সিকিউট করতেই হবে। নড়ে চড়ে বসল নয়ন। নেটে যে সমস্ত জায়গার কথা বলা আছে, কেউ না কেউ ঘুরে এসেছে সেসব জায়গায়। We need some virgin ground, bro. টেবিলের ওপর অর্ঘ্য আঙুল দিয়ে টোকা মারতে থাকে। সিরিয়াস হয়ে গেলে তার তবলা বাজানো বেড়ে যায়। নয়ন এসব জেস্টার চেনে।
কপালে চিন্তার ভাঁজ নিয়ে শেষ হয় মিটিং। হাতে বেশি সময় নেই মোটে, এর মধ্যে যা করার তাদের করতে হবে। অর্ঘ্যলম্বা চেহারাটা বড় রাস্তার দিকে এগিয়ে যেতে দেখে নয়ন ভিড়ে মিশে যাবার আগে ঘাড় ঘুরিয়ে স্বভাব সিদ্ধ ভঙ্গিতে হাত নাড়ে সে। এরপর কয়েকবার মেসেজ চালাচালি হয়েছে, তবে দেখা হয়ে ওঠেনি। সেদিন জিম থেকে বাড়ি ফেরার পথে বেজে ওঠে ফোন। অর্ঘ্য হাসি হাসি মুখিয়ে ডিপি ফুটে ওঠে ফোনের উজ্জ্বল স্ক্রিনে। অর্ঘ্য কলিং। রাস্তার একটা ফাঁকা জায়গায় দেখে দাঁড়িয়ে পড়ে নয়ন। হ্যাঁ বল বল ভাই, কি বলছিস? শোন, গুপ্তিপাড়ায় একটা বাড়ির সন্ধান পেয়েছি। রাজু, আমার পাড়ার বন্ধু, এই বাড়ির সন্ধান দিল। সে নাকি করে বিষাক্ত বাড়ি। গুপ্তিপাড়া? হুগলিতে না? গেটস, হুগলি। গ্রেট। রাজবাড়ি? এক্সাইটেড নয়ন। না রে বাবা না, রাজবাড়ি টাজবাড়ি নয়, বড়লোকদের বাড়ি বলতে পারিস। এখন অবশ্য হানা বাড়ি, মাস কিলিং, বুঝলি? বাড়ির বড় ছেলে নাকি সবাইকে মেরে নিজে আত্মঘাতী হয়েছে। সে একেবারে বিতিকিচ্ছিরি কাণ্ড। ওই অ্যারাউন্ড 1983-84 হবে। বলিস কি? এ তো পুরো অ্যামেচেবল ফাইল। চল প্ল্যান করে ফেলি। ওয়েট ব্রো, একদিন টুক করে দেখে আসি আগে। যদি ঢুকতে ফুকতে না দেয় তো পুরো কেস। আর লোকের কথা নিচে ওঠাটাও বোকামি। গিয়ে দেখলাম হয়তো সব গুলগাপ্পি। আর নেট কানেকশন চেক করা মাস্ট। পুওর কানেক্টিভিটি হলে সব গেল। তবে কি করবি ভেবেছিস? একবার সরজমিনে দেখে আসতে হবে সব। তুই কবে ফ্রি আছিস বল? এই উইকে আমার বেরোনোর চাপ হবে ভাই। জামশেদপুর থেকে ছোটকা কাম্মা আসছে, আর বুম্বা আমার ভাই থাকবে কিছুদিন। আই কান্ট গো আউট রে। খানিকক্ষণ চুপ করে থাকে অর্ঘ্য, তারপর বলে, নো চাপ, मैं हूं ना, আমি ঘুরে আসবো। তুই একা পারবি? আরে কি এমন হাতি ঘোড়া কাজ? ডোন্ট ওয়ারি, আই উইল ম্যানেজ ব্রো। কি বলবি বাড়িতে ভেবেছিস? বলো পিকনিকে যাচ্ছি, সিম্পল। বাবা বোধহয় ওই সময় সাউথে কোথাও যাবে, প্রবলেম হবে না, বুঝলি? অর্ঘ্যর মা নেই, বাবা একাই বড় করেছেন ওকে। অর্ঘ্য বড় হওয়াতে নিজের কাজ জমিয়ে তুলেছেন বেশ। খুব ব্যস্ত মানুষ, প্রায় দিন বিজনেস ট্রিপে কাটে কাজেই। অর্ঘ্য খুব স্বাবলম্বী, স্বাধীন। এই স্বাধীনতা ওকে বেপরোয়া করে দিতে পারত হয়তো, কিন্তু করেনি। ও অনেক বাস্তববাদী, বুঝে শুনে পথ চলে। তবু বয়সের একটা ধর্ম থাকে তো, মাঝে মাঝে বেহিসাবি হতে ইচ্ছে করে, বাধ্য করে। বাবা এই সময় বেঙ্গালুরুতে, অতএব বেরোনোটা খুব একটা অসুবিধের হয় না। ইন্টারনেটে ট্রেনের টাইম টেবিল দেখে প্রস্তুত হলো অর্ঘ্য। 10টার হাওড়া কাটোয়া লোকাল ধরলে 1.5-2 ঘন্টার মধ্যেই গুপ্তিপাড়া। সেখান থেকে জিপিএস দিয়ে ঠিক পৌঁছে যাবে গন্তব্যে। রাজু মোটের ওপর একটা ডিরেকশন দিয়ে দিয়েছে। ওর মাসির বাড়ি গুপ্তিপাড়ায়। মাসির বাড়ি থেকে গল্পটা শুনেছে সে। গুগল ম্যাপে লোকেশন খুঁজে পেতে বিশেষ অসুবিধা হয়নি। এমন কোনো পাণ্ডব বর্জিত জায়গা নয়। আর এখন নেট কানেকশনটা বিট্রে না করলেই হয়। আজকাল গুগল ম্যাপের যুগে বিশ্বব্রহ্মাণ্ডের কোথায় না কোথায় পৌঁছানো যায়। সঙ্গে নয়নটা থাকলে মজা হতো বেশ। অসুবিধা থাকলে কি আর করা যাবে? এটা সিক্রেট মিশন, যাকে তাকে তো আর সঙ্গে নেওয়া যায় না। রাজুকেও খোলসা করে কিছু বলেও নি, পাছে পাঁচকান হয়। বিরাট চমক আসতে চলেছে তাদের চ্যানেলে, অতএব একলা চলো রে। হাতে সময় খুব কম। কদিন পরে লাইভ টেলিকাস্ট। ভূতের বাড়িতে বসে ভূতের গল্প। ভাবতেই শিহরণ লাগছে। নয়ন বোধ হয়
35-40 বার কল করেছে অর্ঘ্যকে। নট রিচেবল শুনতে শুনতে পাগল হয়ে গেছে ও। হাওড়া স্টেশন থেকে ফোন করেছিল শেষবার ট্রেনে ওঠার আগে। গুগল লোকেশনটাও শেয়ার করলো হোয়াটসঅ্যাপে। তারপর থেকে টোটাল বেপাত্তা। গ্রামে গঞ্জে নেট ঠিক মতো কাজ করে না সব সময়, কিন্তু ফিরে এসে একটা খবর তো দেবে। উত্তেজনায় নয়ন ছটফট করছে, কিছুতেই যোগাযোগ হচ্ছে না। কেন? অর্ঘ্যর সাথে এত ভাব, এতগুলো এপিসোড করে ফেলেছে ওরা একসাথে, তবু কেউ কারোর বাড়ি যায়নি কোনোদিন। বাবা মা আত্মীয় স্বজন কাউকেই কেউ চেনে না। ইন্টারনেটের যুগে তো এমনই হয়, সব সম্পর্কই ভার্চুয়াল। পরিবারের ভূমিকা বড়ই গৌণ। চিন্তায় দুশ্চিন্তায় নয়ন ফুটতে থাকে। আর নয়, অনেক হয়েছে, আর ফোন করবেও না। সিদ্ধান্ত নিল নয়ন। এতটা মেনে নেওয়া যায় না কিছুতে। এত ইররেসপন্সিবল কেউ কিভাবে হতে পারে? এতে তো বিট্রে করা। বুম্বার সাথে একটু এনজয় করতে পারেনি সে। ছোট কাকারা জামশেদপুরে ফিরে গেছে। ওর অদ্ভুত আনমনা ভাব চোখে পড়েছে সকলের। কি ভাববে কে জানে? অর্ঘ্য কি সাবোটাজ করলো? এত গুরুত্বপূর্ণ একটা এপিসোড কেচিয়ে দিল জাস্ট। ফোন যদি চুরি হয়ে থাকে বা খোয়া গিয়ে থাকে তো অন্যভাবে সেটা জানাতে পারত। ফেসবুক, ইনস্টা, মেসেঞ্জার সবেতেই অফলাইন। কেন করলো এমন? ও কি অন্য কোনো গ্রুপে জয়েন করেছে? রাগে অভিমানে নয়নের চোখে জল এসে গেল। মুখ লাল হয়ে উঠল। না, কিছুতেই হারবে না সে। যেভাবেই হোক এপিসোডটা ওকে নামাতেই হবে। হোয়াটসঅ্যাপ চ্যাট বক্স খুলে গুগল লোকেশনটা দেখে নিল একবার। একাই যাবে ও, একা করবে লাইভ। যোগ্য জবাব দেবে এই সাবোটাজদের। 150তম এপিসোড হিট করাতেই হবে, অ্যাট এনি কস্ট। ডু অর ডাই সিচুয়েশন। নির্দিষ্ট দিনে হাওড়া কাটোয়া লোকাল ধরে গুপ্তিপাড়া স্টেশনে গিয়ে যখন নামলো, আকাশ তখন বেশ ভোর হয়ে এসেছে। নিম্নচাপ হয়েছে বঙ্গোপসাগরে। ঝড় বৃষ্টির পূর্বাভাস। সকাল থেকেই তাই কেমন থমথমে ভাব। শীতের ঝলমলে দিন, কাঁচামিঠি রোদ কিছুই নেই, কেবল ঝাপসা কুয়াশায় মন মরা দিন। পিঠের ব্যাগে ক্যামেরা, স্ট্যান্ড, মাইক, ট্যাব সবকিছু নিয়ে গন্তব্যের দিকে পা বাড়ালো নয়ন। আকাশের মতন মনটাও মেঘাচ্ছন্ন। কোনোদিন ভাবেনি এমন একটা দিন তার জীবনে আসবে। লোকজন তেমন নেই স্টেশন চত্বরে। একজন দুজন মানুষ ঘুরে বেড়াচ্ছে ইতিউতি। একজনকে জায়গার নাম জিজ্ঞেস করতেই বলল, স্টেশন থেকে একটু নামলেই সবজি ভ্যান রিক্সা পাবেন, সেই নিয়ে যাবে আপনার পশ্চিম পাড়া। নির্দেশ মেনে একটা সবজি ভ্যানে চেপে প্রায় 15-20 মিনিট পরে একটা তেমাথার মোড়ে নামলো নয়ন। এখান থেকে হেঁটে যেতে হবে। চোখ জিপিএস স্থির, দেখাচ্ছে আরো 15 মিনিটের পথ। বাঁহাতি পথ ধরল সে। কাঁচা রাস্তা, ধুলো ধূসরিত, গাছগাছালি ঝোপঝাড়ে ফাঁকে ফাঁকে একটা দুটো বাড়ি, ফাটল ধরা মাটির দেওয়াল, বাঁশের বেলায় জংলি লতায় বেগনে ফুল। আঁকা বাঁকা এবড়ো খেবড়ো পথে অপুষ্ট মুরগি ছাগল ঘুরে বেড়াচ্ছে। কিছু হাড় ঝিরঝিরে বাচ্চা দৌড়দৌড়ি করছে পথে। একজন দুজন খয়াটে চেহারার মানুষ ভুরু কুচকে দেখছে তাকে। চোখে মুখে কৌতূহল স্পষ্ট। গুগল ম্যাপে চোখ রেখে এগিয়ে চলেছে নয়ন। একা, পায়ে বুট ধুলোয় সাদা হয়ে গেছে। বেশ খানিকটা পথ চলার পর শুধুই লালচে রাস্তা। এরপর আর বাড়ি নেই। শুকনো পাতা বিছানো ছায়া ছায়া পথ, গাছপালার গলাগলি, কেমন যেন একটা বুনো গন্ধ ভাসছে বাতাসে। ডেস্টিনেশন রিচড। চোখের সামনে একটা পরিত্যক্ত দোতলা বাড়ি। কোনো জমিদার বাড়িটারি নয়, একটা সাধারণ স্থাপত্যের বড় দোতলা বাড়ি।
দোতলা ঝুল বারান্দা এদিকে হেলে পড়েছে, হলদেটে দেওয়ালের জায়গায় জায়গায় খুবলে গেছে প্লাস্টার। সবুজ জানলার খড়খড়িয়ে দেওয়া কপাট আলগা হয়ে ঝুলে পড়েছে, মরচে ধরা গ্রিল। জানালার ফাঁক ফোকর দিয়ে ভিতরে স্তূপাকৃতি আবর্জনা বাইরে থেকেই চোখে পড়ছে বেশ। কাঁচ ভাঙা, দেয়াল আলমারি, পায়া ভাঙা টেবিল, কাঠ হয়ে পড়া খাট তোষক। জানালার লোহার গড়াত পেঁচিয়ে বুনোলতার ঝাড় ঢুকে গেছে ঘরের ভিতরে। পূব দিকে দেওয়াল ধসে পড়ে প্রকাণ্ড অশ্বত্থ গাছ ডালপালায় সংসার সাজিয়ে বসেছে। অদ্ভুত লাগলো নয়নে। এমন পরিত্যক্ত বাড়ির একটিও আসবাব পড়ে থাকার কথা তো নয়। চোরও ঢুকে না নাকি এই বাড়িতে? এমন সব স্পটে সাধারণত মদের বোতল, গুটখার প্যাকেট, সিগারেট বিড়ির টুকরো ছড়িয়ে ছিটিয়ে থাকার কথা। এখানে তেমন কিছু চোখে পড়ছে না। ধারে অন্য কোনো গেরস্থ বাড়িও নেই। কুড়ে ঘরে পাড়ার এক প্রান্তে এমন পাকা বসত বাড়ি করে ওঠার পেছনে কি কোনো গল্প রয়েছে? ভেরি স্ট্রেঞ্জ। গোটা বিষয়টাই কেমন গোলমেলে। দুর্ঘটনা পর থেকে কেউ কোনোদিন আসেনি এখানে নাকি? গাটা শিউরে উঠল একটি। কোথা দিয়ে ভেতরে ঢুকতে হবে সেটা দেখে নেওয়া দরকার। একটা বিচ্ছিরি বোটকা গন্ধ ভাসছে চারদিকে। অবশ্যই সেটা অস্বাভাবিক কিছু নয়। হাতে বিশেষ সময় নেই। স্মার্ট ওয়াচে জলজল করছে 3:30। তবে আকাশের অবস্থা দেখে মনে হচ্ছে সন্ধে 6:30 যেন। আধার নেমে আসছে দ্রুত, কুয়াশা ঘনিয়ে উঠছে আনাচে কানাচে, ঠান্ডা বাড়ছে। চটপট কাজ সেরে পালাতে হবে এখান থেকে। একটুও ভালো লাগছে না নয়নের। শরীরে কেমন একটা অস্বস্তি হচ্ছে যেন। একটা অদ্ভুত আশঙ্কায় বুক ঢিপ ঢিপ করছে। গরম জামার নিচে বুকে পিঠে ঘাম জমছে, কিছুটা উত্তেজনায়, কিছুটা ভয়ে। নয়নে হঠাৎ মনে হলো সারা বিশ্ব সংসারে সে যেন একা। এই বাড়ি আর সে ছাড়া আর যেন কিছুই নেই কোথাও। বাড়ির দিকে দুরু দুরু বুকে এগোচ্ছে নয়ন। ভারী বুটের নিচে শুকনো লাল পাতা মরমরিয়ে উঠছে। একটা অদ্ভুত ঠান্ডা ভারী বাতাস ঘিরে ধরছে তাকে। হাত পা কনকনে ঠান্ডা হয়ে আসছে, অবশ অবশ ভাব। মাথার ভেতর ঘোর লেগেছে। ঠিক মতো ঠাউর করতে পারছে না কিছু। শুধু পা দুটো কোনো এক অদৃশ্য টানে এগিয়ে যাচ্ছে। হঠাৎ জিন্সের পকেটে মুঠোফোন ভাইব্রেট করে উঠল। এক ঝটকায় সম্বিত ফিরে এলো যেন। সর্বনাশ, মানয় তো। মডেলিং অ্যাসাইনমেন্ট আছে বলে বাড়ি থেকে বেরিয়েছে নয়ন। টুকটাক মডেলিং করছে বেশ কিছুদিন। ফ্যাশন ইন্ডাস্ট্রিতে মোটামুটি একটা পরিচিতি গড়ে তুলেছে এতদিনে। আজও শুট আছে, এমনটাই বলেছে মাকে। ফোনের স্ক্রিনে ফুটে উঠেছে অর্ঘ্যকলে সেই মিষ্টি হাসি হাসি মুখ। মনটা তিক্ততায় ভরে উঠল নয়নের। উত্তেজনায়, রাগে বুক ধরাস ধরাস করতে লাগলো। কি বলবে সে ভেবে পাচ্ছে না। ধরবে নাকি ডিসকানেক্ট করে দেবে, ব্লক করবে? তালগোল পাকিয়ে যাচ্ছে সব। না, কথা বলতে হবে, জানতে হবে এমন কি ঘটেছে যার জন্য এইভাবে ডিচ করলো ওকে। জানতেই হবে। হ্যালো, কে? ঝাঁঝালো স্বরে বলল নয়ন। নয়ন, আমি রে। ভাঙা ভাঙা গলা অর্ঘ্যর। একটা অদ্ভুত শাঁ আওয়াজ হচ্ছে ফোনে। কথাটা ভীষণ কেটে কেটে যাচ্ছে। হ্যালো হ্যালো, এরকম ভাবে। আর ওদিকে নয়ন হ্যালো 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 চেঁচিয়ে উঠছে। দইয়ের বাঁধ ভেঙে যাচ্ছে তার। আমি এখানে, দেখতে পাচ্ছিস নয়ন? ফ্যাসফ্যাসে গলায় বলে অর্ঘ্য। তার মানে তুই কি গেম খেলছিস আমার সাথে?
নয়নের গলায় ক্ষোভ উগড়ে আসে। এদিকে তাকা, এদিকে দোতলার কোণে জানালায়, হিসিয়ে ওঠে অর্ঘ্য। নয়ন বড় বড় চোখে মাথা উঁচু করে দোতলার জানালা দেখে। কেউ কোথাও নেই, শুধু চাপ চাপ ফ্যাপসা অন্ধকার। তুই কি আমার সাথে ইয়ার্কি করছিস অর্ঘ্য? হোয়াট আর ইউ আপ টু? রাগে ফেটে পড়ে নয়ন। ওর কণ্ঠ প্রতিধ্বনিত হতে থাকে চারিদিকে। নয়ন, নয়ন, ক্যামেরা, ক্যামেরা, চোখ রাখ, ক্যামেরা, ক্যামেরা, অপু, অপু, দেখ ভাই। কেমন বিষণ্ণ আরতি গলার অর্ঘ্য। সেই শাঁ শাঁ শব্দটা হয়েই চলছে ক্রমাগত। গলাটা যেন অনেক দূর থেকে আসছে, ভাঙা ভাঙা, ফ্যাকাশে, কিছুটা যান্ত্রিক। হোয়াট? প্লিজ, ক্যামেরা, ক্যামেরা, টাকা, বন্ধুত্বের খাতিরে একবার টাকা ভাই। কাপা কাপা হাতে লেন্সের খাপ খুলে ক্যামেরায় চোখ রাখে নয়ন। তারপর মাথা উঁচিয়ে তাকায় দোতলার কোণের সেই জানালায়। বুক ধরাস করে ওঠে। অর্ঘ্য? হ্যাঁ, অর্ঘ্যই তো। লম্বা চওড়া কাঁধ, দাঁড়িয়ে আছে জানালায়, কেমন কুয়াশা কুয়াশা শরীর ওর। এক মুহূর্ত ক্যামেরা থেকে চোখ সরায় নয়ন। কিন্তু কোথায় অর্ঘ্য? একটা ক্ষয়ে যাওয়া জানালার ফ্রেমে বন্দী এক রাশ আধার কেবল। আবার লেন্সে চোখ রাখে নয়ন। আবার ধোঁয়া ধোঁয়া শরীর নিয়ে দাঁড়িয়ে আছে অর্ঘ্য। হু হু করে একটা হিম বাতাস ওঠে অসত্য গাছের পাতা কাঁপিয়ে। হলদি লাল শুকনো পাতার ঘূর্ণি ওঠে। মাথার ওপর দিয়ে উড়ে গেল এক ঝাঁক কাক। শব্দে কেঁপে উঠল শীতের বাতাস। ফোনে অর্ঘ্যর ভাঙা ভাঙা গলা, ছেঁড়া ছেঁড়া কিছু শব্দ। আমি এসেছিলাম নয়ন, বেরোতে পারিনি রে, বেরোতে দিল না ওরা। আমি তোকে ঠকাইনি রে, আমি। শনশন হাওয়ায় ভেসে যায় অর্ঘ্যর ফ্যাঁসফ্যাঁসে গলা। খুব কষ্ট হচ্ছে কথা বলতে ওর। তুই পালা ভাই, তুই পালা। শেষের কথাগুলো আর্তনাদের মতো ঘুরপাক খেতে থাকে হাওয়ায়। ঝপ করে আধার নেমে আসে পৃথিবীর বুকে, নয়নদ্বীপের চোখে। ঘটনা নিয়ে বেশ হইচই পড়ে গিয়েছিল নেট দুনিয়ায়। অর্ঘ্যর বডি উদ্ধার, পুলিশ কেস, জিজ্ঞাসাবাদ, তোলপাড় কাণ্ড। দ্বিধা বিভক্ত নেট দুনিয়া। কেউ শিউরে উঠল ভূতের ভয়, কেউ বলল খুন নয় ষড়যন্ত্র। 2025 নয়ন এখন মুম্বাইয়ের এক মানসিক হাসপাতালে চিকিৎসাধীন। দিন দিন আরো গুটিয়ে ফেলছে নিজেকে। ডক্টর মালহোত্রা বলেছেন acute depression triggered by a deep sense of guilt, মারাত্মক অপরাধ বোধ থেকে তীব্র অবসাদ। হ্যাঁ তাপসীদি, আমার গল্পটা শেষ হলো। বলো তো কেমন হয়েছে? আমার স্ক্রোল করে যাচ্ছি, খুব একটা দেখতে পাচ্ছি না গো। কেমন হয়েছে বলো? তোমাদের দাদা লিখেছেন, আমার কর্তামশাই গল্প লিখেছেন।
ভালো লেগেছে? থ্যাংক ইউ সোনালি, চেষ্টা করেছি বাবা। তোমার দাদা সত্যি খুব ভালো লেখেন, চাপে পড়ে লিখছে, লিখবো করে অনেকদিন পাচ্ছে না। সুদীপ্তা বলেছে ফ্যান্টাস্টিক। আমি দাদাকে বার্তাটা দিয়ে দিচ্ছি, কারণ দাদা যে জিনিসটা লিখেছেন তার উপর বেস করে আমার বলা। সৌম্য দেখছো কেমন হয়েছে বলো, তোমাদের দাদা এটা লিখেছেন। আপাতত চেষ্টা করছেন উনি লেখার অভ্যেস আছে ভালোই, তবে অনেকদিন লেখার অভ্যেসটা ছেড়ে দিয়েছেন আর কি, আবার চাপে পড়ে দিচ্ছেন। তো আজকেই একটা গল্পই, চেষ্টা করব আগামী দিনে যদি তোমাদের দাদা আরো কিছু আমাকে উপহার দিতে পারে আমি তোমাদেরকে সেটা উপহার হিসেবে দেব। আমি চেষ্টা করেছি। তবে আজকে আসি, তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে নতুন দিন, নতুন গল্প, নতুন ঘটনা নিয়ে। এখানে জীবনের কিছু ছোঁয়া আছে, খুব সুন্দরভাবে তোমাদের দাদা তুলে ধরেছেন, এবং সবটাই মনে হয় জীবনের সঙ্গে অঙ্গাঙ্গিকভাবে জড়িত এবং সত্য ঘটনা। মনটা খারাপ নিয়ে গেল, দাদাকে অনুরোধ রইল আরো লেখা চাই, সত্যি বেশ ভয়ের, বেশ ভালো তোমার বলাতে ছবিটা চোখে শোনে তুলো। থ্যাংক ইউ সৌম্য। আমি চেষ্টা করেছি মাত্র যে ঘটনাগুলো তোমাদের দাদা লিখেছেন সেগুলো ফুটিয়ে তোলার, ওইটুকুই আমি পারি। আমি বলবো তোমাদের সবার অনুরোধ, আমি দাদাকে বলবো দাদাও লেখার চেষ্টা করবেন, ধাক্কা না খেলে হয় না। এতদিন পড়ছিলাম, এই মানুষটিও খুব ভালো লেখেন, আমার শ্বশুরমশাই খুব ভালো লিখতেন, অনেকদিন চর্চার অভাবে লেখা হয়ে ওঠেনি, এখন আবার কলম ধরেছেন। আশা করি সামনের দিনগুলোতে তোমাদের এই ধরনের কিছু গল্প তোমার দাদা আমাকে উপহার দেবেন, আমি তোমাদেরকে দেবো, বা কায়দায় বলতে গেলে তোমার দাদাই তোমাদেরকে উপহার দেবেন। আমি চেষ্টা করব ঘটনাগুলোকে তার যে চরিত্রগুলো ঠিকভাবে তুলে ধরতে, আমি এইটুকুই পারি ভাই। সবাইকে ভালোবাসা জানাচ্ছি, শুভরাত্রি, ভালো থেকো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মাস্টারমশাই তো ছাত্র ঠেঙায়, তাই ছাত্রদের মাস্টার কখনো পুরনো হয় না, চিরনবীন, সেজন্য তাদের মনের ভাব, ভাষা, জীবন বোধটা খুব ভালো বুঝতে পেরেছে। এটা ঠিকই বলেছ। আজকে ভাই আসি, বাইরে বেশ ঠান্ডা, এটা পরে না একটু হেডফোনে শুনো, বেশ গা ছমছমে ঘটনা। আমি যখন তোমার দাদা পড়ছিলেন আমিও শুনেছি, খুবই ভয়ের। শুভরাত্রি তোমাদের সবাইকে, তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। আবার আসবো সামনের দিনে নতুন গল্প নিয়ে। নমস্কার।